আচ্ছা আমাদের যে সনাতন ধর্মে যে বর্ণাশ্রম ব্যবস্থাটা আছে, আহ, সেটা কি জন্ম অনুসারে না কর্ম অনুসারে? এটা নিয়েও নানা রকমের নানা মুনির নানা মত, হ্যাঁ না? তবে গীতার মধ্যে যে মতটা আছে সেটা যদি ধরি, তার দ্বারা পরিষ্কার হয় যে এটা গুণকর্ম অনুসারে। অর্থাৎ আমরা যে জন্মাই, তো আমরা সবাই এক সমান দেহ মন নিয়ে জন্মাই না। জন্ম থেকে আমাদের নিজস্ব কিছু প্রকৃতি আছে এবং সেই পটেনশিয়ালিটি নিয়ে আমরা জন্মাই। তো ওই যে পটেনশিয়ালিটি নিয়ে জন্মায় ওটাকে বলে গুণ। তো গুণের অনুরূপ যে কর্ম, যদি মনে করো কেউ সাত্ত্বিক ব্যক্তি হয়, তো সে উগ্র কর্ম করতে তার অসুবিধা হবে। সে সৈনিকের কাজ করা তার পক্ষে মুশকিল, মানে লড়াই ঝগড়া মরা মারা এসব পারবে না। নেচার একটা প্রকৃতি বলে একটা জিনিস আছে। তো সেই জন্য ভগবান বলেছেন যে গীতার 4th অধ্যায় আছে, চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। গুণ অনুরূপ কর্ম দিয়ে আমি এই 4 বর্ণের বিভাগ করেছি। আর অষ্টাদশ অধ্যায়ে বলেছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রাণাঞ্চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর গুণই। স্বভাবজাত যে গুণ, সে অনুসারে আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের বিভাগ করেছি। আচ্ছা, তো সেই জন্য এটাকে ঠিক ঠিক জন্মভিত্তিক, মানে জন্মভিত্তিক বলতে আমরা কি বুঝি? বংশ পরম্পরা। অর্থাৎ বাবা যদি ব্রাহ্মণ হয় তাহলে তার ছেলেও ব্রাহ্মণ হবে, কিন্তু সেই গ্যারান্টি সবসময় থাকে না। কারণ তার যে জন্মেছে তার গুণটা কি, তার মধ্যে সেই ব্রাহ্মণত্বের গুণ আছে কিনা। কিন্তু গুণ যেটাই হোক সেটা তুমি জন্ম থেকে নিয়ে আসবে, সেটা চেঞ্জ হওয়া মুশকিল। তো এই জন্য জন্ম থেকেই যদি আমি মনে করি যে বর্ণ ব্যবস্থা, কিন্তু জন্মটা মানে বংশ পরম্পরা অনুসারে নয়, হেজিমনি নয় ওটা, কিন্তু এটা গুণকর্ম অনুসারে। তো একদিক থেকে বলতে পারি যে এটা ঠিক ঠিক, যেটা আমরা বংশ পরম্পরা অনুসারে নয়, আবার যেটা খুশি করলাম কর্ম করলে আমার বর্ণ বদলে গেল, এটাও হয় না। আর তোমার নেচারটা তো যাবে না। তো এটা ছিল খুব সায়েন্টিফিক একটা জিনিস। এই বিষয়ের উপরে ওই ধর্ম পুস্তকে আমি লিখেছি, গুরুদেবের অনেক বইটই আছে। তো এটার মূল পাওয়া যায় ঋগ্বেদে। যে ঋগ্বেদে সেখানে উচ্চ নিচ হিসাবে বলেন নাই কথাটা, বলছেন যে বিরাট পুরুষ মানে ভগবান ব্রাহ্মণস্য মুখম আসিত বাহু রাজন্যকৃত। এই বিরাট পুরুষের শরীরটা এই মানুষ দিয়ে গড়া, মানে সমষ্টি আর কি, পুরো সমাজের একটা রূপ। তার মুখ হলো ব্রাহ্মণরা, মুখ মানে মস্তকটা। বাহু রাজন্যকৃত, রাজন্য মানে ক্ষত্রিয়, বাহু হলো ক্ষত্রিয়। উরু যদস্য তদ বৈশ্য, বৈশ্যরা হলেন উরু। আর পদভ্যাম শূদ্র অজায়ত, পা থেকে শূদ্র উৎপন্ন হয়েছে। তো একই ভগবানের শরীরের 4টে অবয়ব। এখানে কিন্তু এই উঁচু নিচুর সেন্সটা ছিল না সেখানে, বরং সব মিলে যে একটা বিরাট ভগবানের শরীর, মানে সকলের মধ্যে যে দিব্যতাটা আছে সেটা বোঝাবার জন্য ইউজ হয়েছিল। যাই হোক, কিন্তু এটার দ্বারা বোঝা যাচ্ছে যে এই যে 4টে বর্ণ, এটা এই বিরাটের বা সমষ্টির পার্ট।
এটা মানুষের বানানো নয়, বা কতগুলি দুষ্ট লোক বানিয়ে ফেলেছে এসব কিছু না। আচ্ছা, এটা স্বাভাবিকভাবেই কর্ম বিভাজনের জন্য এটা আসে, বর্ণ ব্যবস্থাটা। আর বর্ণ ব্যবস্থার ফলে আমাদের সমাজের অনেক উন্নতি হয়েছিল। মানে কে কি করবে, কার কি কাজ, এই বিষয়ের কনফিউশন নাই। হ্যাঁ, তো তার ফলে আর সবাই যদি একটাই কাজ করে, অন্য কাজ যদি পড়ে থাকে তা তো হবে না। একটা পরিবারের মধ্যেও তো চলে না, সংসার মধ্যেও চলে না, কর্ম বিভাজন লাগে। তো কর্ম বিভাজন যেমন এখন কম্পিটিশন, যে যেটা পারো করো, হ্যাঁ না? তো এটা একটা রাস্তা। অন্য দেশে সব অন্য ধরনের কাস্ট সিস্টেম ছিল, কিন্তু আমাদের দেশে এটা গুণ কর্ম অনুসারে করা হয়েছিল। তার ফলে দ্য বেস্ট পারসন সেই কাজটা করবে, এই কাজটা করার যে সবচেয়ে বেশি যোগ্য সেই কাজটা পাবে। আচ্ছা, হ্যাঁ, তার ফলে ভারত এক সময়ে সোশ্যালি এবং ইকোনমিক্যালিও খুব উন্নতির শিখর স্পর্শ করেছিল। তুমি হয়তো শুনেছ যে মোগলরা আসার আগে পর্যন্ত ভারতবর্ষের যে জিডিপি ছিল, একাই পৃথিবীর প্রায় 1/3 ভারতেই যোগদান করত। সেজন্য হাজার হাজার বছর ধরে এরকম একটা প্রবাদ ছিল যে ভারত সোনে কি চিড়িয়া হয়। এই জন্য তো এত আক্রমণ হয়েছে এখানে। কারণ কি, পরস্পরের মধ্যে কোনো সামাজিক ক্লেশ হতো না তো। সবাই জানে আমার কাজ কোনটা, আর সেই কাজটা সে সুন্দর করে করছে। তাহলে সকলের মানে তোমার হাত পা মাথা সব যদি ঠিকভাবে কাজ করে, যার যেটা কাজ, তাহলে শরীরটা সুস্থ থাকবে কিনা, এই ব্যবস্থা ছিল। তোমার কেউ যদি মানে মনে করে যে ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেনি, ব্রাহ্মণ হতে চায়, কি সে কি হতে পারবে এই জন্মে? নাকি আবার ওইটা তো বললাম যে ওটা মুশকিল। মানে ব্রাহ্মণ ঘরে জন্ম হলে যে সে ব্রাহ্মণ হবে, আমি তো এটা মানছি না। তার মধ্যে সেই কোয়ালিটিটা আছে কিনা, ব্রাহ্মণের গুণ কি? সম, দম, স্তপ, শৌচম, শান্তির, আর্জবম এবচ জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যম, ব্রহ্মকর্ম স্বভাবজম। স্বভাবটার পরীক্ষা করতে হবে। মেইনলি সে জ্ঞান প্রধান কিনা, শান্তি প্রধান কিনা, সংযত কিনা। স্বভাবতই তাকে শিখতে হচ্ছে না, তার ন্যাকটাই মানে সেই জ্ঞানের নানা শাখা বিচরণ করা এবং তার নানা প্রশ্ন সেটা খুঁজে বের করা, এরকম কিনা, সে অনুসন্ধিৎসু কিনা। এটা তো কাউকে বানানো যায় না বাবা, তাই না? সেই জন্য যেমন ধরো, আমি আইকিউ ব্যাপারটা বলছি না, কিন্তু আইকিউ আমরা নাকি যেটা নিয়ে আসি সেটুকুই থাকে। এটাকে বাড়ানো কমানো যায় না, আইকিউ তো বাড়ানো কমানো যায় না। সেটা চেঞ্জ করা অসম্ভব প্রায়। কিন্তু আমাদের ইতিহাসে পুরাণের দৃষ্টান্ত আছে, কেউ কেউ কঠোর তপস্যার দ্বারা তার বর্ণটা চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন। যেমন একজন হলেন বিশ্বামিত্র, খুব ফেমাস দৃষ্টান্ত। তিনি ক্ষত্রিয় ছিলেন, রাজা ছিলেন, কিন্তু তপস্যার দ্বারা তিনি ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন। এরকম। তবে ভাগবতে, বেদে এরকম দৃষ্টান্ত আছে অনেক। যে কি বলে, ভাগবতী আছে, ঋষভদেবের 100 সন্তান ছিল। ঋষভদেব রাজা ছিলেন, অবতার পুরুষ বলা হয়। তার মধ্যে 81 জন তারা কর্মকাণ্ডী ব্রাহ্মণ, বেদের মন্ত্র দ্রষ্টা হয়েছিলেন। আর 9 জন হয়ে গেলেন নবযোগীন্দ্র, মানে সিদ্ধ মহাপুরুষ। 9 জন সন্ন্যাসী আর কি। আর 10 জন ছিলেন ক্ষত্রিয়, তার মধ্যে ভরত হলেন বড়, তিনি ভারতবর্ষের রাজ্য পেয়েছিলেন, বাকিদেরকে পৃথিবীর অন্যান্য অংশ ভাগ করে
কর্মকাণ্ডীরাও পাবে, সব পাবে, এরকম হয়েছে। এরকম আবার শূদ্র হয়ে ব্রাহ্মণ হয়ে গেছে, এরকম রেয়ার হইলেও কিছু পাওয়া যায় দৃষ্টান্ত, আচ্ছা বেদেই আছে। তো তবে এটা ওই যে বললাম, এটা খুব বিবাদিত বিষয়। আমি যেটা বললাম সেটাই যে সবাই মেনে নেবে তা না। কিন্তু একবার আমি বেনারসে একটা সেমিনার রেখেছিলাম, জানি না আপনি দেখেছেন কিনা, গীতার এবং সাংকর ভাষ্যের আধারে বর্ণ ব্যবস্থার স্বরূপটা। এর বাইরে যেতে পারবো না, কারণ আমাদের নানা শাস্ত্রে নানা কথা বলে, কোথাও আর মীমাংসা কিছু হয় না, কেবল গীতা আর গীতার যে সাংকর ভাষ্য তার আধারে। তো ইউনিভার্সিটির থেকেও কিছু পণ্ডিতদের ডেকেছিলাম। তো তাতে এই মানে সেখানে নানা কথা বলার চেষ্টা করেছিলেন কেউ কেউ, কিন্তু আমি বললাম যে না, ওইখান থেকে প্রমাণ নয়, গীতার থেকে দিতে হবে। সুতরাং সেটা মুশকিল হয়ে গেল। তো আমরা বোঝা যায় যে, এবং এই বিষয়ে অনেক পণ্ডিতই একমত যে প্রাচীন যুগে এত টাইট ছিল না, মানে বংশ পরম্পরা অনুসারে ছিল না। আচ্ছা এটা খুব ফ্লুইড ছিল, মানে মানে এই বংশে জন্ম নিলেই ব্রাহ্মণ হবে এরকম ছিল না। হ্যাঁ, কি করে হবে? একই কশ্যপের সাপ, পাখি, রাক্ষস, ফলানা ঢিকানা, আগের দিনে তো এইসব বিভাগ ছিল না, এটা কালক্রমে প্রকট হয়েছে, তাই না? এবং সেই বিভাজনটা যোগ্যতা অনুসারেই হয়েছিল। আচ্ছা